কে জানি রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো আমার তো স্ক্রিন একবারে 5 সেকেন্ডের জন্য আমাদের ড্যাশবোর্ডে আসলাম। তো ব্যাকআপ কি মাইগ্রেশন কি, ঠিক আছে, এইটা দুইটা জিনিস একটু ভিন্ন। ঠিক আছে, কিরকম ভিন্ন? ব্যাকআপটা হচ্ছে আমি যে ওয়েবসাইটটা রেডি করে রাখছি, ঠিক আছে, এই ওয়েবসাইটটার একটা কপি আমার কাছে সংরক্ষণ করে রাখা বা হোস্টিংয়ে এটাকে আলাদাভাবে সংরক্ষণ করে রাখা, এটাই হচ্ছে ব্যাকআপ। ঠিক আছে, তো এই ব্যাকআপ করব কিভাবে? ব্যাকআপ করা যায় দুই ভাবে, ঠিক আছে, একটা হচ্ছে সহজ ভাবে আর একটা হচ্ছে কঠিন ভাবে। ঠিক আছে, তো সহজ ভাবে কি? সহজ ভাবে হচ্ছে প্লাগইনের মাধ্যমে। কঠিন ভাবে কি? কঠিন ভাবে হচ্ছে আপনার সি প্যানেলে ঢুকে যে ডাটাবেস থাকবে, ডাটাবেসটাকে এক্সপোর্ট করা, প্লাস ফাইল ম্যানেজারে ঢুকে যে আমার ওয়ার্ডপ্রেসটা থাকবে ওটাকে জিপ করে এক্সপোর্ট করা, মানে ডাউনলোড করে নেওয়া বা আলাদা কোথাও সার্ভারে রাখা। এইটা হচ্ছে ম্যানুয়াল বা কঠিন পদ্ধতি। ঠিক আছে, আর সহজ পদ্ধতিটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে। ঠিক আছে, তো মার্কেট প্লেস তো না, ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন স্টোর আছে, এখানে ব্যাকআপ এগুলোর জন্য অনেক প্লাগইন আছে, অনেক। ঠিক আছে, যদি আমি প্লাগইন স্টোরে গিয়ে আপনাদের দেখাই, তো ম্যাক্সিমাম গুলাই প্রিমিয়াম, কিছু সার্ভিস দেয় ফ্রি, কিছু প্রিমিয়াম। ঠিক আছে, তো আমি যদি এখানে লিখি ব্যাকআপ, ব্যাকআপ না মাইগ্রেশন? আগে ব্যাকআপ দেখি, মাইগ্রেশন একই কথা, মাইগ্রেশন দেখবো আমরা। আচ্ছা, তো এখানে লক্ষ্য করেন এই আপড্রাফট প্লাস এটাও ব্যাকআপের জন্য, তারপরে এই জেড প্যাক, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ, তারপরে এগুলা কিন্তু এই যে ব্যাকআপ অনেক প্লাগইন আছে। ঠিক আছে, অনেক। এটা হচ্ছে 3 মিলিয়ন প্লাস কি অ্যাক্টিভ ইনস্টল, তাই না? ডুপ্লিকেটর আছে 1 মিলিয়ন প্লাস। ঠিক আছে, তার মানে চিন্তা করে দেখেন এগুলো জনপ্রিয় বেশি। এইটা না, এটা অন্য জিনিস। তারপরে এরকম অনেক প্লাগইন আছে, অনেক। ঠিক আছে, অনেক প্লাগইন পাবেন স্টোরে, কিন্তু আমাদের সব প্লাগইন সম্পর্কে জানার কোনো প্রয়োজনও নাই। ঠিক আছে, তো এই দেখেন অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটির জন্য একটা প্লাগইন আছে। ঠিক আছে, এটা আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ওটা পরে আলোচনা করবো এই টপিকসটা নিয়ে। ঠিক আছে, এই যে অল ইন ওয়ান ব্যাকআপ, ঠিক আছে, ম্যানেজ, অনেক আছে, অনেক। ওকে, এগুলো দেখবেন। তো আমি যেটা নিয়ে কাজ করাই এটা হচ্ছে যে এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। ঠিক আছে, তো এটা মোটামুটি আমি সবকিছু ফ্রিতেই পাই। ঠিক আছে, এর ফ্রিতে যে ফিচারগুলো দেয় অন্যান্য প্লাগইনগুলো সেটা দেয় না। ভাইয়া এটা দিয়ে আমি মাইগ্রেশন করার চেষ্টা করছি, কিন্তু নেয় না, মানে কি নেয় না? প্রসেসিং পদ্ধতিতে ভুল ছিল, একটু খেয়াল করে এখন খেয়াল করেন না, আমার মনে হয় সলভ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি তো সবসময় এটা দিয়েই করি। তো আমাদের এই অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে গেল। এখানে ইনস্টল করলে, এখানে অ্যাক্টিভ করলে বাম পাশে একটা অপশন পাবেন অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এটা যদি আমি ক্লিক করি, আচ্ছা এখানে ক্লিক করার পর এই অপশনটা আসছে। আমরা ফার্স্ট কি করব, আমাদের ওয়েবসাইটটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্টটাই হচ্ছে এক ধরনের ব্যাকআপ, আমার লোকাল ডিস্কে হোক বা গুগল ড্রাইভে হোক। এখানে এক্সপোর্ট টু অপশন আছে, মানে কোথায় এক্সপোর্ট করতে যাচ্ছেন। এখানে ফাইল অর্থটা হচ্ছে যে আমার লোকাল, মানে আমার যে উইন্ডোজ বা যেটা আমরা ইউজ করি সেটাতে। এফটিপি দিলে এফটিপি, ড্রপ বক্সে দিলে ড্রপ বক্স, কিন্তু এগুলোর জন্য প্রিমিয়াম লাগে, এগুলো তো আমাদের কোনো প্রয়োজনও নেই। ঠিক আছে, আমরা ফাইলে করে আর তারপর আমরা আপলোড করতে পারি গুগল ড্রাইভে, সিম্পল হিসাব, তাই না? এখানে ডিরেক্ট এক্সপোর্ট করলেই হয়ে যায়। ঠিক আছে, এখানে যদি আমি ফাইল থেকে এক্সপোর্ট করি তবু হয়ে যায়, কিন্তু এখানে কিছু অপশন আছে, ফাইন্ড, রিপ্লেস উইন ডাটাবেস। ঠিক আছে, তো ডাটাবেসে মনে করেন যে আমার ইউজার নেম আছে অ্যাডমিন। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমি চাচ্ছি যে যে ওয়েবসাইটে আমি ইম্পোর্ট করব সেটা তো ইউজার নেম ভিন্ন হইতে পারে, তাই না? তা আমি এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পর পরে অন্য কোথাও যদি ইম্পোর্ট করি তাহলে কি হবে, এই যে ড্যাশবোর্ডের ইউজার পাসওয়ার্ড যেটা দিয়ে আমি লগ ইন করছি এটাও ওইটাই অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে,
পরে এই ব্যাকআপটা আমি যেখানে ইউজ করব সেখানেই এই ইউজার নেম পাসওয়ার্ডটা অটোমেটিক সেট হয়ে যাবে, এখানে দেয়া ইমেল, ঠিক আছে, সবকিছু কপি হয়ে যাবে, এক্সাক্ট কপি হয়ে যাবে, ঠিক আছে। সো কারো যদি মনে করেন যে আমি আমার হচ্ছে এটাকে চেঞ্জ করবো, মানে আমার হ্যাঁ অন্য নামের জায়গাতে হ্যাঁ ওয়েবসাইটটাতে হ্যাঁ, আমরা যখন অন্য একটা ওয়েবসাইটে এটার এই যে কপিটা এক্সপোর্ট করব সেটা যদি আমরা ওখানে ইম্পোর্ট করি, তাহলে দেখা যাবে যে এর ফুল যা কিছু আছে, এই যে ইউজার পাসওয়ার্ড ইমেল সব চলে যাবে ওখানে, ঠিক আছে। তো যদি চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ করার কিছু অপশন আছে, ফাইন্ড টেক্সট রিপ্লেস উইথ অ্যানাদার ইন ডাটাবেস, ঠিক আছে। তো আমি এখানে অ্যাডমিনের জায়গায় জি যেমন এই আমি বললাম যে আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে ওয়ার্ডপ্রেসে, তখন আমি এখানে ওই ওয়ার্ডপ্রেসটা ইয়ার দেবো মানে নেব, তখন কি ওই ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে? বললাম এই ফাইলটা যখন আমি অন্য ওয়ার্ডপ্রেসে নেব বা হ্যাঁ অন্য সার্ভারে নেব, তখন কি ওখানকার ওয়ার্ডপ্রেসে ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে? ওইটাই তো বললাম এতক্ষণ। তো এই অ্যাডমিন আমি এটা যদি এক্সপোর্ট করি, আমার অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড সব এটা মানে যেটা এক্সপোর্ট করবো সেটাতে এটা চলে যাবে। তো আমি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারি, অ্যাডমিনের জায়গায় আমি দিতে পারি অ্যাডমিন অন্য কিছু দিতে পারি, ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম। ওকে, দেওয়ার পরে আরো যদি কিছু চেঞ্জ করতে চান পাসওয়ার্ড থাকবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা ওই MD5 মেথডে ডিক্রিপ্ট হয়, তো আপনি এই যে ডাটাবেস থেকে ওই MD5 পাসওয়ার্ডটাকে মানে কিন্তু MD5 করতে পারে না। মনে করেন আমার পাসওয়ার্ড এখানে অ্যাডমিন দেওয়া, ঠিক আছে, তো ডাটাবেসে কিন্তু সেটা অ্যাডমিন নয়, সেটা কিন্তু অন্য এক ধরনের পাসওয়ার্ড হয়ে গেছে, মানে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওর ফরম্যাটটা। এই দেখেন আমি দেখাচ্ছি, MD5 অ্যালগরিদম ইউজ করছে হ্যাঁ সিকিউরিটি পারপাস। হ্যাঁ, তো ওই পাসওয়ার্ডটা কিন্তু ডাটাবেসে আর ওই অ্যাডমিন হিসেবে নাই, ঠিক আছে, ওইটা চেঞ্জ হয়ে অন্য কিছু একটা হয়ে গেছে, সিম্পল বিষয়, হ্যাঁ অন্য কিছু একটা হয়ে গেছে। তো ওইটা না জানা পর্যন্ত কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারতেছি না, ঠিক আছে। আবার যেটা দিব সেটাও কিন্তু ওই MD5 মেথডে দিতে হবে বসায়। ওকে, সো পাসওয়ার্ডটা এটাই থাক, এটা যেটা আছে অ্যাডমিনে থাক, এটা চেঞ্জ করার দরকার নেই। আদার্স যা আপনারা অন্য কিছু যদি চেঞ্জ করতে চান, ঠিক আছে, এখানে করতে পারবেন সব। ওকে, আচ্ছা, তারপর আসি এখানে অ্যাড করলে নতুন নতুন জিনিস আসবে, মানে এরকম বক্স আসতে থাকবে। তারপরে আমরা যদি অ্যাডভান্স অপশনে যাই, এখানে লক্ষ্য করেন কিছু অপশন আছে, কি আছে, ডু নট এক্সপোর্ট স্প্যাম কমেন্ট, ঠিক আছে। এই পোস্টের যে কমেন্টগুলো আছে, যে স্প্যাম কমেন্টগুলো আছে, এগুলোর দরকার নাই আমার। তারপরে পোস্ট রিভিশন, পোস্ট যখন আপনারা এডিট করেন তখন কিন্তু ওটা রিভিশন হিসেবে দেয়, ঠিক আছে। তো যতবারই এডিট করবেন ততবারই রিভিশন দেখায়, তো এইটার আমার কোনো প্রয়োজন নেই। তারপরে মিডিয়া লাইব্রেরি ফাইলস, মানে মিডিয়া লাইব্রেরিতে মানে ইমেজ টিমেজ যা কিছু আছে, এগুলো যদি আপনারা না চান তাহলে এইটা মার্ক করতে পারেন, ঠিক আছে। এক্সপোর্ট থিম, তারপরে প্লাগ ইন, ঠিক আছে, ডাটাবেস ইমেল, ঠিক আছে, এই অপশনগুলো যদি তো এই অপশনগুলো যদি আপনারা না চান তাহলে এগুলো মার্ক করলেই হবে, ঠিক আছে। আমি তারপর কি করব, এক্সপোর্ট টু করলাম। ওকে, এই যে করলাম। ভাই কথা হচ্ছে আমার তো ভাই মানে একদম সব সারা হয়ে গেছে, মনে করেন যে ডাটাবেস মনে করেন সব পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ভুলাই ফেলছি, তাই এখন কি করবো সেটা কর, মানে ডাটা মানে পাসওয়ার্ড গুলা মানে ইয়া করার জন্য, রিকভারি করার জন্য কি করা হবে? ওইটা রিকভারি যখন ক্লায়েন্টের একটা কাজ করবেন, মার্কেট প্লেসের একটা অরিজিনাল ক্লায়েন্টের ফুল কাজ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে একটা করে ব্যাকআপ দিয়ে রাখবেন। ওকে, তো কি হবে, কারণ এই ক্লায়েন্ট কি করে মানে একটু মাস্টারি করে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় উল্টা পাল্টে ফেলে, তো তখন প্রবলেমে পড়ে যাবেন, কিন্তু ফির নতুন করে ডিজাইন করতে হবে। সো প্রত্যেকটা কাজ কমপ্লিট একটা করে ব্যাকআপ, ঠিক আছে, আলাদা করে আপনার ড্রাইভারে ফাইবার রিলেটেড একটা কিছু রাখবেন, এখানে ব্যাকআপ নামে একটা ফোল্ডার দিয়ে রাখবেন, ঠিক আছে। প্রত্যেকটা ব্যাকআপের একটা সুন্দর নাম থাকবে, এখানে নাম আসবে অবশ্যই ওয়েবসাইটের, ঠিক আছে। তাহলে ব্যাকআপটা থাকলো, আপনার আর কোনো টেনশন নেই। ক্লায়েন্ট এখন কি করে করুক, আপনি এখন ওখানে বসাই দেবেন, ঠিক আছে। আমার এটা এক্সট্রাক্ট হওয়ার পর আমি ডাউনলোড করছি, ঠিক আছে, এটা ভিডিওতে একটু স্কিপ গেছে, যার কারণে এটা বলবো। আমরা কি করব, আমাদের ডাটাবেসে যাব, ঠিক আছে। ডাটাবেসে যদি আমি আসি,
তো এইখানে আমার কোনটা ডাটাবেস ইউজ করা আছে এইটা মেবি আমরা যদি একটু দেখি চেক করি, ঠিক আছে। আমি আমার লোকাল হোস্টে যাব। ওকে, এই ডাটাবেসটা আমার ইউজ করা আছে, ঠিক আছে। এই যে এই ডাটাবেসটা আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস, ওকে, এটা 12 MB হয়ে গেছে এখন। তো এইটাকে আমাদের কি করতে হবে, আলাদা করে এক্সপোর্ট করতে হবে। যারা ওই যে পিএসপি মাই অ্যাডমিনে আছেন, মানে জ্যাম সার্ভারে, তারা পিএসপি মাই অ্যাডমিনে ঢুকে আপনারা ডাটাবেস সিলেক্ট করার পর ওইখানে উপরে এই জায়গায় আপনারা যে মেনুগুলা থাকে এখানে এক্সপোর্ট অংশ পাবেন, ঠিক আছে। তো এই যারা লারাগন ইউজ করেন তাদের জন্য কিভাবে করতে হয়, এইখানে আসার পর এক্সপোর্ট ডাটাবেস অ্যাজ এসকিউএল, ঠিক আছে, এইটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এই ডাটাবেসটা যদি ডাটাবেস কোন ডাটাবেসটা করবেন এটা আরেকবার মার্ক করবেন, ঠিক আছে। করার পরে এইখানে আমাদের একটা ফাইলের নাম দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিব ওয়ার্ডপ্রেস, ওকে। ওয়ার্ডপ্রেস দেওয়ার পরে আমরা এটাকে এক্সপোর্ট করব। তো আমাদের এই যে ডাটাবেসটা এক্সপোর্ট হচ্ছে, ঠিক আছে, এটা এক্সপোর্ট হয়ে গেছে, ওকে। তাই এখানে ক্রিয়েটের তো কোনো ইয়ে না, কিন্তু এক্সপোর্ট হয়ে গেল, ঠিক আছে। তো এই ফাইলটা অ্যাকচুয়ালি কোথায় পাবো, আমি যদি একটু খোঁজ করে দেখি, এইখানে যদি যাই ডকুমেন্টসে পাবো মেবি, দেখি আমরা একটু দেখি। wordpress.xql নামে একটা ফাইল চলে আসছে, এটা কিন্তু এসকিউএল ফরম্যাট, ঠিক আছে, লক্ষ্য করবেন, ওকে। আচ্ছা, তাহলে আমি কি করলাম, আমার ডাটাবেসটাকে এক্সপোর্ট করলাম, ঠিক আছে। জাস্ট ডাটাবেসকে ব্যাকআপ করার নিয়ম হচ্ছে এটাও একটা ব্যাকআপ ফাইল, ঠিক আছে। পরবর্তীতে আপনার ডাটাবেসে কোনো প্রবলেম হলো এটাকে ইম্পোর্ট করে দেবেন, বাস কাজ হয়ে যাবে পুরো ডাটাবেসটা, ওকে। এবার আসি ইম্পোর্ট কিভাবে করতে হয়, ঠিক আছে। তো ইম্পোর্ট করার জন্য কি করতে হবে, এইখানে যদি আমি অপশন বের করে দেখি, ঠিক আছে, এইখানে যদি আসি ইম্পোর্ট সেটিং ফাইল, এক্সপোর্ট দেখালাম। ইম্পোর্টটা হচ্ছে এখানে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো এইখানে ইম্পোর্ট করতে হয়, এইখানে যে ইম্পোর্ট করতে হয়। তবে এখানে কিছু বিষয় আছে, কি বিষয়, এখানে লক্ষ্য করবেন ম্যাক্স আপলোড ফাইল সাইজ কত, 8 MB, কিন্তু আমার ফাইল কত, তো এই আমার ফাইল কিন্তু 150 MB প্লাস, ঠিক আছে। তো এইটা আমি ঠিক করব কিভাবে, তো কার মাইক্রোফোন থেকে নয়েজ আসে, আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ ফাইল বা এক্সপোর্টেড ফাইলটা হচ্ছে 150 MB প্লাস হবে, এটাই স্বাভাবিক, কারণ শুধু ওয়ার্ডপ্রেসটাই হচ্ছে আমার মনে করেন যে 50-60 MB, ঠিক আছে। সেখানে আবার থিম আছে, ডাটাবেস আছে, অনেক কিছু আছে, ইমেজ আছে, প্লাগইন আছে, তো সব মিলে 150 MB প্লাস হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের কি করতে হবে, তো 8 MB বেশি নেবে না, এটা তো নিয়মের কথা। তাহলে আমাদের এই ফাইলটা কি করতে হবে, আপলোড সাইজটা বাড়াই দিতে হবে, ঠিক আছে। তো এই আপলোড ফাইল সাইজটা বাড়াবো কিভাবে, আমি রিয়েল সার্ভারে দেখাচ্ছি কিভাবে এটা ঠিক করে, ঠিক আছে। আমি আমার ওয়েবসাইটের যে সার্ভার আছে এই সার্ভারে, রিয়েল সার্ভারে আমি সরাসরি দেখাচ্ছি, ওকে। আপলোড ফাইল সাইজটা মানে বাড়ানো যায়, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাক্সিমাম হোস্টিং এর ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, যখন এই আপলোড সাইজটা দেখবেন যে 30, 40, 50 MB বা তার চেয়েও একটু কম এইরকম হয় আর কি। আমি আমার সার্ভারে যখন আসলাম, ঠিক আছে, আমি আমার সার্ভার থেকে আমি কি করব, আমি আমার ড্যাশবোর্ডে যদি যাই, আমি আমার ড্যাশবোর্ডের ফাইল সাইজ আপলোড লিমিটটা আছে এটা দেখবো, কমা বাড়া করে দেখাবো আপনাদের। ম্যাক্সিমাম ওয়েবসাইটে এই প্রবলেমটা হয়, এটা আপনাদের ফিক্স করে নিতে হবে, ঠিক আছে। মানে এটা হবে, এই প্রবলেমটা ফেস করবেন, ঠিক আছে। ওয়েবসাইটের যে আমার ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমি লগ ইন করবো ড্যাশবোর্ডে, ঠিক আছে। ড্যাশবোর্ডে ঢুকে দেখবো মানে আর হচ্ছে আপলোড ম্যাক্স ফাইল সাইজটা কত আছে, ঠিক আছে। আর এটা কিভাবে চেঞ্জ করতে হয় এইটা দেখাবো, ওকে।
আমার এই ড্যাশবোর্ডটা চলে আসলো, তাই না? তো এখানে লক্ষ্য করেন যে এখানে হচ্ছে আমি যদি এখানে মিডিয়াতে আসি, মিডিয়াতে আসলাম, ঠিক আছে, এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম। ওকে, কার মাইক্রোফোন, এখানে লক্ষ্য করেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ 500 MB করা আছে, আমি কিন্তু এটা বাড়াই দিছি। ওকে, তো এই কমা বাড়াটা কিভাবে করতে হয় এটা আমি দেখাবো এখন, ঠিক আছে? এইটা কিন্তু সবাই ফেস করবেন এই প্রবলেমটা, ঠিক আছে? তো এইটাকে সলভ করা শিখতে হবে। এইটা সলভ করার জন্য আমি যেটা প্রপার ওয়ে সেটা হচ্ছে গুগল সার্চ করে দেখাচ্ছি, যদিও আমি এটা জানি, তারপর আমি এটা কি গুগল সার্চ করে দেখাচ্ছি, ঠিক আছে? এটা কিভাবে ঠিক করবেন, ঠিক আছে? তো গুগল সার্চ করবেন ইনক্রিজ ম্যাক্স আপলোড ফাইল সাইজ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এটা দিয়ে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পরে এই WP বিগিনারটা কিন্তু অনেক ভালো একটা ওয়েবসাইট, ঠিক আছে? এখানে অনেক সুন্দর সুন্দর টিপস থাকে, অনেক ভালো ভালো সুন্দর করে সাজানো থাকে। তো চেষ্টা করবেন এটাকে ফলো করার, এখানে অনেক সলভ পাবেন। ওকে, আচ্ছা, তো এইখানে লক্ষ্য করেন ম্যাক্স আপলোড ফাইল সাইজ 64 MB, এইটাকে কয়েকভাবে ঠিক করা যায়, ঠিক আছে? কি কি ভাবে? এটা হচ্ছে থিমের ফাংশন ডট পিএসপি নামের একটা ফাইল থাকে না, ওই ফাইলের ভিতরে এইটা সেট করে দিতে পারেন। এখানে শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে পারেন। 64 জায়গায় মনে করেন যে 200, 300, 400, 500 দিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, মানে আমরা এখানে যদি কোনো কিছু আপলোড করতে চাই সেক্ষেত্রে। ওকে, তারপরে আরেকটা অপশন আছে, কি অপশন? সেটা হচ্ছে যে পোস্ট ম্যাক্স সাইজ, ঠিক আছে? আমরা যদি এখানে পোস্ট ক্রিয়েট করি, আমাদের ড্যাশবোর্ডে যদি আমরা এখানে পোস্ট ক্রিয়েট করি, এই পোস্টের ম্যাক্স সাইজটা কত হবে সেটাও এখানে বলে দেওয়া যাবে, ঠিক আছে? তো এটাকে বাড়াই দিতে পারেন। তারপরে ম্যাক্স এক্সিকিউশন টাইম, ঠিক আছে? তো এই ম্যাক্স এক্সিকিউশন টাইমটা অনেক বেশি রাখার চেষ্টা করবেন, অলওয়েজ 1000, 2000। ওকে, তো থিম ফাংশনে দেওয়ার পর অনেক সময় এটা কাজ নাও করতে পারে। আমি লক্ষ্য করছি যে শেয়ার্ড হোস্টিং এ কিছু কিছু শেয়ার্ড হোস্টিং এটা কাজ করে না। ওকে, তখন কি করবেন? সবচেয়ে বেটার উপায় হচ্ছে php.ini নামের একটা ফাইল থাকে, এই ফাইলে এডিট করা, ঠিক আছে? এই ফাইল, তো এইটা কোথায় পাবেন? ঠিক আছে, এখানে কিন্তু এখানে লক্ষ্য করেন এইখানে কি করছে, ইনি সেট আপলোড ম্যাক্স ফাইল সাইজ, কিন্তু যখন আমরা php.ini ফাইলে দিব তখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে, ঠিক আছে? আপলোড ম্যাক্স ফাইল সাইজ ইকুয়াল টু 64 MB হচ্ছে এমবি, ঠিক আছে? তো এটাকে বাড়ায় দেবেন, 500 দিতে চাইলে 500 করে দেবেন। ওকে, ম্যাক্স এক্সিকিউশন টাইমটা 300 প্লাস। তাহলে কি হলো, আমরা php.ini ফাইলটাও চেক করে দেখবো, থিম ডট কোন কোন ফাইলগুলোতে করা যায় আমি দেখাবো এগুলো চেক করে। তারপরে কি htaccess নামে একটা ফাইল থাকে, সেই ফাইলেও এগুলোকে চেঞ্জ করা যায়, কিন্তু তখন সেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এইভাবে দিতে হবে php ভ্যালু আপলোড ম্যাক্স ফাইল সাইজ, শুধু ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিতে পারেন আপনারা যত প্রয়োজন আর কি। ম্যাক্স এক্সিকিউশন টাইম আর হচ্ছে আর ম্যাক্স ইনপুট টাইম, ঠিক আছে? এরকম আরো কিছু ভ্যালু আছে, এই ভ্যালুগুলো সবসময় লাগে, এগুলোকে একটু বেশি করে রাখলে আপনার কাজের সুবিধা হয়। তো এইখানে তিনটা মেথড দিছে, htaccess, php.ini আর একটা হচ্ছে function.php। এই ফাইলগুলো আপনারা কোথায় পাবেন এটা আমি দেখাবো। ওকে, আরো আছে ফাইল প্রসেস করার সিস্টেম আছে, তো সেগুলো গুগল সার্চ করলেই পাবেন। আপাতত যে কয়টা আসছে আমি দেখাই। তো এখানে বলছে যে php.ini, ঠিক আছে? এই যে php.ini ফাইলটা কোথায় পাবেন, ঠিক আছে? আপনারা এখানে সি প্যানেলে আসার পর এখানে যদি php দিয়ে সার্চ করলাম, এখানে লক্ষ্য করেন এই যে php.ini এডিটর নামে একটা অপশন আছে, লক্ষ্য করছেন? অনেক দুইটা ওয়েবসাইট আছে, তো এই জন্য এটা মাল্টি php.ini এডিটর আছে এখানে, ঠিক আছে? এখানে php.ini এডিটর বা মাল্টি php.ini এডিটর থাকবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার দুইটা ডোমেন আছে, তো আমি এখানে একটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর এখানে লক্ষ্য করেন ম্যাক্স এক্সিকিউশন টাইম কত দেয়া আছে, আমার 300 দেয়া আছে। ইনপুট টাইম দেয়া আছে 600, ইনপুট ভেরিয়েবলস 2000, ঠিক আছে? মেমোরি লিমিট দেয়া আছে 256 MB। এই দেখেন পোস্ট ম্যাক্স সাইজ দেয়া আছে 500 MB, ঠিক আছে? তারপরে আপলোড ম্যাক্স ফাইল সাইজ কত দেয়া আছে, 500 MB। তো আমি যদি এখানে 400 দিয়ে এখানে অ্যাপ্লাই করি, এটা না, এটা রিলোড দিলাম। ওকে, এখানে লক্ষ্য করেন কত আছে, 500 MB আছে না? কত হয়ে গেল? 400 হয়ে গেছে।
তো এইটা গেল ফার্স্ট স্টেপ, ঠিক আছে। আরো যদি অন্যান্য ভ্যালুগুলো চেঞ্জ করার দরকার পড়ে, এগুলো ডিপেন্ড করে হচ্ছে থিম প্লাগইনের ক্ষেত্রে, ওদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে। অনেক সময় থিমগুলো যখন আপলোড করতে যাবেন তখন দেখা যায় যে ওরা বলেই রাখে যে ম্যাক্স এক্সিকিউশন টাইমটা আপনার হচ্ছে 2000 হইতে হবে, ঠিক আছে। তখন 2000 করে নিতে হয় এভাবে, ওকে। থিমের রিকোয়ারমেন্ট থাকে, মেমোরি লিমিট বাড়ায় দিতে হয়, এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে। এই গেল হচ্ছে php.ini, ওকে। এবার আমরা যদি হোমে আসি, হোমে এসে এবার দেখবো হচ্ছে এই থিম ফাংশন ফাইল, এটা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে এই ফাইল ম্যানেজারে, ঠিক আছে। আমার এই যে ওয়ার্ডপ্রেস যেখানে আছে, ঠিক আছে, সেইখানে গিয়ে আমাকে এটা করতে হবে। আমি এখানে আসার পর আমার কিন্তু এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা হচ্ছে পাবলিক HTML ফোল্ডারে, ঠিক আছে। এখানে পাবলিক HTML নামে একটা ফোল্ডার আছে, এখানে লক্ষ্য করেন। এইটাতে আমি যদি যাই, যাওয়ার পরে এখানে আমাদের থিম কোথায় আছে? কন্টেন্টে আছে, ঠিক আছে। কন্টেন্টে যাওয়ার পর থিমসে গেলাম, থিমসে যাওয়ার পর এখানে ইলেকট্রো থিমে আসলাম, ঠিক আছে। আসার পরে এখানে এই যে function.php নামের একটা ফাইল আছে না, এটা কিন্তু থিমের function.php ফাইল, ঠিক আছে। আমরা থিমের ভিতরে চলে আসলাম, এখানে তাই বলছে কিন্তু থিম ফাংশনস ফাইল, ঠিক আছে। এই সেই ফাংশনস ফাইল, ওকে। এটাকে এডিট করব, এই যে এডিট করলাম। আচ্ছা, এডিট করার পরে এখানে function.php তে খুব বেশি কিছু নাই। এখানে কি করতে হবে? জাস্ট এই কোডটা এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। এই কোডটা কপি করবেন, ভ্যালু চেঞ্জ করে দিয়ে বসাই দেবেন, ওকে। এখানে বসাই দিবেন, ঠিক আছে। এখানে বসাই দিয়ে এগুলো বেশি করে দেবেন। তো আমার এগুলোর দরকার নেই, জাস্ট শুধু আমি ওয়েগুলা বলতেছি, ওকে। তো এই গেল হচ্ছে থিমের function.php, ঠিক আছে। ম্যানুয়ালি দেখালেন তো ভাই। অ্যাকচুয়ালি বিষয়টা বলি যে আমি আমার হচ্ছে এইখানে একটা দিলাম, এখানে ইনি এডিটরে একটা দিলাম, ফাংশন PHP তে আরেকটা দিলাম, তখন কিন্তু কাজ করবে কোনটা জানেন? তখন কিন্তু কাজ করবে ইনি এডিটরে যেটা দেয়া আছে সেটা। এটা কিন্তু আর কাজ করবে না। দেখা যায় কখনো কখনো এই ইনি এডিটরে চেঞ্জ করলেন, কাজ করতেছে না, তখন কিন্তু আপনারা এই function.php তে চেঞ্জ করবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? আমার কিন্তু ইনি এডিটরটা কাজ করতেছে, তাই না? বুঝাইতে পারছি কি? তারপরে এবার আসি এই htaccess মেথড। তো এই PHP ইনি এডিটর করার পরে তারপরে ট্রাই করবেন হচ্ছে htaccess মেথড। সেটাতে যদি না পান তারপরে থিম ফাংশন, ওকে। তো htaccess এ করলে আশা করি কাজ হয়ে যায় ম্যাক্সিমাম সময়। এইটাতে কাজ করে আর হচ্ছে এটাতে কাজ করে, এই দুইটাতেই, ঠিক আছে। যে কোনো একটাতে করলেই হয়। তারপরে এই ফাইলটা কই পাবো? htaccess ফাইলটা, ঠিক আছে। এখানে যদি আমি আসি, আমি যেখানে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, ঠিক আছে, পাবলিক HTML ফোল্ডারের ভিতরে, ঠিক আছে। তো আমি আবার যাচ্ছি, এখানে পাবলিক HTML ফোল্ডারের ভিতরে আসলাম। আসার পরে এখানে লক্ষ্য করবেন, এখানে যদি একটু নিচে আসি, এইখানে .htaccess ফাইলটা আমি আপাতত পাচ্ছি না। এখানে লক্ষ্য করবেন আরেকটা php.ini ফাইল আছে, ঠিক আছে। এই দেখেন, এটাও কিন্তু সেম php.ini, ওই php.ini টাই, ঠিক আছে। ওইটা আমরা এখন সরাসরি এডিট করছি, আর এখানে হচ্ছে আমার কোডিং এর মাধ্যমে, ঠিক আছে। এখানে এই যে দেখেন, হ্যাঁ, এখানে 400 হয়ে গেছে, ঠিক আছে। দুই ভাবে করা যায়, যে কোনো একভাবে করলেই হয়, ওকে। হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেসের যে রুট ডিরেক্টরিটা থাকে এইখানেই থাকে, তো এইখানে নাই, ওকে। এখানে php.ini টা অনেক সময় থাকবে না, থাকবে .htaccess, ঠিক আছে। আপনাদের এক এক সময় এক একটা থাকতে পারে। তো এই htaccess টা এখানে থাকবে, এখান থেকে ওটাকে চেঞ্জ করে নিন, ঠিক আছে। পারবেন না এখন করতে, আমার এখানে নাই, সো আমি করতেছি না, ওকে। এটা শুধু বসাই দিলেই হয়ে যাবে কাজ। লক্ষ্য করেন লোকাল হোস্টে আবার .htaccess আছে, এখানে কিন্তু php.ini আবার নাই, ঠিক আছে। এইখানে কি করতে হবে? এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করে দিলাম, ওকে। আচ্ছা ভাই, এই লোকাল হোস্টের htaccess যদি আমরা চেঞ্জ করি তাহলে কি লোকাল হোস্টের ওই ইয়েতেও চেঞ্জ হয়ে যাবে, মানে কাস্টমাইজেশন চেঞ্জ হয়ে যাবে? না, এইখানে কি করতে হবে? ইন্ড ওয়ার্ডপ্রেসের আগে এটাকে আমি বসাই দিচ্ছি, ঠিক আছে। বসাই দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করে এবার যদি রিলোড দেই, FTP এর ফুল মিনিং হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। মনে করেন আপনি আপনার ফাইল ম্যানেজারে অ্যাক্সেস করতে যাচ্ছেন, কিন্তু সি প্যানেলে না ঢুকেই আপনি কি করতে পারবেন? একটা সফটওয়্যার আছে বা দুইটা, মানে সফটওয়্যার না, প্রত্যেকটা এডিটরের কিছু প্লাগইন থাকে, প্লাগইনগুলো অ্যাড করে নিলেই হয়। তো FTP এর জন্য এটা কি হয়? FTP এর যখন একটা সি প্যানেলে একটা আপনার একটা অ্যাকাউন্ট থাকে,
ওখানে নির্দিষ্ট ফোল্ডারের ফাইল অ্যাক্সেস আপনাকে যদি দেওয়া হয়, ঠিক আছে, ওই অ্যাকাউন্টে আপনি কি করতে পারেন, ওই সফটওয়্যারের মাধ্যমে cPanel-এ না ঢুকেই ওই ফাইলের ভিতরে আপনি অ্যাক্সেস করতে পারবেন। অ্যাক্সেস বলতে আপনি ফাইল এডিট করা, ডিলিট করা, আপডেট করা সবকিছু করতে পারবেন। এই হচ্ছে এফটিপি। ওকে, এইটাই মূলত সিম্পল ভাষায় এফটিপি। যখন আমি করাবো, রিয়েল টাইম দেখাবো, তখন বলবেন যে হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এটাই এফটিপি, বুঝতে পারছি আমরা। ওকে, তো এই হচ্ছে আমার কি cPanel। ওকে, তো এটা কিন্তু লোকাল সার্ভারে কিন্তু লোকাল সার্ভারে কাজ করে না, ঠিক আছে, কারণ ওটা অফলাইন, আর এটা হচ্ছে পুরো অনলাইন, মানে একটা নির্দিষ্ট সার্ভার থাকবে, ওই সার্ভারের জন্য এটা। cPanel ঢুকলে আপনারা এখানে এফটিপি নামের অপশন পাবেন, ঠিক আছে, এই যে এফটিপি, এখানে সার্চ করেন এফটিপি, এই যে এফটিপি আসছে, এফটিপি কানেকশন, এফটিপি অ্যাকাউন্টস। তো আমার এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। এর cPanel-এ অনেক সময় এগুলো আনলিমিটেড এফটিপি থাকে, কিন্তু আমার এখানে নির্দিষ্ট করে দেয়া আছে, এখানে আমি শুধু একটা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে, অনলি ওয়ান এফটিপি অ্যাকাউন্ট। ওকে, তো এফটিপি অ্যাকাউন্টসে গেলাম, যাওয়ার পরে আচ্ছা এখানে আসলো। তো এখানে কি বলছে, লগ ইনের ইউজার নেম, ঠিক আছে, আমি এটাই দিচ্ছি আপাতত। আমার ডোমেন নেম, এই ডোমেনের জন্য আমার এই এফটিপি অ্যাকাউন্টটা হবে। এখানে পাসওয়ার্ড কি দেয়া আছে আমি জানি না, ঠিক আছে, আমি এফটিপি এর জন্য সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, যে এটা। ওকে, আচ্ছা দিলাম। পাসওয়ার্ডটা অ্যাগেইন দিতে বলছে, আমি অ্যাগেইন দিলাম, হোক সমস্যা নেই, ভেরি উইক হোক, ঠিক আছে। এবার আসি ডিরেক্টরি। আমার এই যে ইউজারটা আমি ক্রিয়েট করলাম, এই ইউজারটা আমার ফাইল ম্যানেজারের কোন ডিরেক্টরিতে অ্যাক্সেস দিব আমি, ঠিক আছে, হোম স্ল্যাশ, আমি যদি আবার cPanel-এ যাই, যাওয়ার পরে যদি ফাইল ম্যানেজারে আসি, ঠিক আছে, এখানে আসলাম। আসার পরে এখানে লক্ষ্য করবেন যে ডিরেকশন মানে ডিরেক্টরি হোম স্ল্যাশ edep2, ঠিক আছে, এটা হচ্ছে হোম স্ল্যাশ edep2 বলতে এই পুরাটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। এইখানে আসার পর এখানে কি হলো, edep2.com/edep2, ঠিক আছে। তো এইরকম কোনো ফাইল নাই যদিও, ঠিক আছে, edep2 নামে কোনো ফোল্ডার নাই এখানে। তো এটা কি করবে, ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবে edep2, ঠিক আছে। তো ওই ফোল্ডারের ভিতরে আমার তো কোনো ফাইল থাকবে না, আমার তো দরকার ওয়ার্ডপ্রেসে এডিট করা, তাই না। তো আমরা যদি ফোল্ডার ক্রিয়েট করে সেখানে অ্যাক্সেস দেয়, ওখানে কিছু থাকবে না, ওখানে অ্যাক্সেস নিয়ে কোনো লাভও নেই, তাই না। আমাদের তো এই পাবলিক HTML ফাইলের অ্যাক্সেস দরকার, তাই না, তাই কিনা বলেন। হোম ডেক, আমার তো এই 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 ফোল্ডারটার পাবলিক HTML যেটা আছে, এই ফোল্ডারের অ্যাক্সেস দরকার। ওকে, তো আমি কি করব, edep2 স্ল্যাশ, এখানে দিব হচ্ছে পাবলিক HTML, ঠিক আছে, এই যে ফোল্ডারের নাম আসছে এটা দিলাম। ওকে, দেওয়ার পরে আমি শেষে মনে করি একটা স্ল্যাশ দিলাম, দেওয়ার পরে আমি ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্ট করলাম। আচ্ছা, পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিতে হবে, অনেক ভালো পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে, আমি একটা ভালো পাসওয়ার্ড দিচ্ছি, যাই হোক ভেরি স্ট্রং দেখাচ্ছে। ওকে, আমি এখানেও একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, নট শিওর পাসওয়ার্ডটা ওটা সেম হয়েছে কিনা। আমরা যদি ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্ট করি, অলরেডি এক্সিস্ট। আচ্ছা, আমি কি করব, এগুলোকে রিমুভ করে দিই। হ্যাঁ, আচ্ছা, ওকে অন্য নাম দিই, ঠিক আছে, আমি দিলাম হচ্ছে রাশেদ। ওকে, সবই ঠিক থাকলো, আমি জাস্ট এটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এই যে এফটিপি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, এই যে ক্রিয়েট হয়ে গেল, কোন ফোল্ডারে, এই এফটিপি অ্যাকাউন্টের সাইজটা কি হোস্টিং থেকেই নেবে? হ্যাঁ, এটা সবসময় না, আপনাকে ক্রিয়েট করে নিতে হবে cPanel থেকে, ঠিক আছে, এটা কেউ দেবে না, আপনাকে cPanel থেকে এটাকে ঠিক করে নিতে হবে। ওকে, তো আমার কিন্তু এই এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এবার আসি, আমি যদি এই এফটিপির অ্যাক্সেস, আমি যদি পাবলিক HTML ফোল্ডারে অ্যাক্সেসটা আমাকে কই থেকে নিব, কিভাবে নিব, ঠিক আছে,
তো এফটিপি তো আগেই বললাম যে সি প্যানেলে না ঢুকেই এফটিপি অ্যাকাউন্ট ইউজ করে ফাইলে অ্যাক্সেস নেওয়া। তো এই অ্যাক্সেসটা কিসের মাধ্যমে নিব? একটা তো মাধ্যম প্রয়োজন। সি প্যানেলে আমি ঢুকলাম না, ওকে, আমার সি প্যানেল নাই, আমাকে কি করছে এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড দিছে, আমি এখানে কোনো অ্যাক্সেস নেই, আমি ফাইলটাকে অ্যাক্সেস করব কিভাবে? এর জন্য একটা সফটওয়্যার লাগে। কি লাগে? ফাইলজিলা নামের একটা সফটওয়্যার আছে, এটা সবচেয়ে ভালো আর কি, ঠিক আছে। ফাইলজিলা এটা হচ্ছে মূলত এফটিপির জন্য, ঠিক আছে। এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার ফাইলজিলা যদি আমি দিয়ে সার্চ করি, এটা আমার আছে অলরেডি। এটাকে ডাউনলোড করে ইনস্টল করার পর এটা এরকম হবে, ঠিক আছে। তো এটা এরকম আসবে, ওকে। তো এখানে আসার পর এখানে বলছে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, পোর্ট, ঠিক আছে। এখানে 4টা জিনিস দিয়ে কানেক্ট করতে হয়, ঠিক আছে। তো এখানে হোস্ট নেমে যদি আসি, এখানে হোস্ট নেমটা কি? হোস্ট নেমটা হচ্ছে, হোস্ট নেমটা যেটা দিতে হয় মূলত সব ওয়েবসাইটে যেটা করতে হয়, ftp ডট আপনার ওয়েবসাইটের নাম etep2.com, এটা হচ্ছে হোস্ট নেম, ওকে। ম্যাক্সিমাম সময় এইটাই হোস্ট নেম হয়, কিন্তু অনেক সময় হয় কি এটা হয় না, ঠিক আছে। আমার হোস্টেল দেয়া আছে golite.com। করব হোস্ট নেম তো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে ইউজার নেম দিতে হবে, ওকে। ইউজার নেম কি ছিল আমার? রাশেদ ছিল, কিন্তু এখানে রাশেদ দিলেই হবে না, এখানে @etep2 পুরাটাই আসে, পুরাটাই দিতে হয়। ইউজার নেমটা হয় এরকম, ওকে। পাসওয়ার্ডটা দিতে হয়, এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি আমি নট শিওর আমার পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। এখানে পোর্ট 2টা দেওয়া যায়, একটা হচ্ছে এফটিপি পোর্ট হচ্ছে 21, আর একটা আছে এসএফটিপি। এসএফটিপির আমাদের দরকার নেই, আমরা এফটিপি যেহেতু আমরা এখানে পোর্ট দিব 21 দিয়ে আমরা কি করব? কুইক কানেক্ট করব, ঠিক আছে। এখন এই চেষ্টা করবে ওই সার্ভারে ঢুকে ওখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটাকে কানেক্ট করার জন্য, ঠিক আছে। তো এইরকম একটা পপ আপ আসলো, আমি এটা কি করলাম? ওকে করলাম, ওকে। তো ওকে করার পর এখানে সে কানেক্ট হলো কিনা, লগড ইন হয়েছে, দেখেন, লক্ষ্য করেন প্রতিটা স্টেপই সে বের করে দিচ্ছে। এখানে কিন্তু সে সাকসেসফুলি লগ ইন করলো, ঠিক আছে। লগ ইন করার পর এখানে ডান পাশে ফোল্ডার নেম আসলো, ঠিক আছে। ডান পাশে কি আসলো? ফোল্ডার নেম আসলো, কিন্তু এখানে কিছু আছে, কিছু কিন্তু নাই। আমার এটা কানেক্ট হয়েছে, কিন্তু এখানে কোনো ফোল্ডার নেম আসে নাই। দ্যাট মিনস আমাদের যে আমরা ডিরেক্টরিটা দিছি এটা কারেক্ট ডিরেক্টরি হয় নাই, ওকে। এই ডিরেক্টরিটা আমাদের কি করতে হবে? চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, তো আমাকে কি করতে হবে? এফটিপি অ্যাকাউন্ট দিলে হয় কি এফটিপি অ্যাকাউন্ট থাকে, কিন্তু আপনার মনে করেন যে এখানে মেবি পাসওয়ার্ডটা ভুল, ঠিক আছে। এখানে কি রাশেদ ছিল না? রাশেদ @ হ্যাঁ, পাসওয়ার্ডটা ভুল আছে, এটা হবে পাসওয়ার্ড কপি করা ছিল। এবার যদি কুইক কানেক্ট করি, লগ ইন অথেন্টিকেশন ফেল, তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। তো অনেক সময় হয় কি এই এফটিপি অ্যাকাউন্ট গুলা যতই ক্লায়েন্ট দেখ না কেন, এগুলাতে দেখবেন যে লগ ইন হয় না, লগ ইন হলেও অনেক ইরর আসে, ঠিক আছে। তো তখন কি করবেন? তখন সার্ভারের সঙ্গে যোগাযোগ করতে বলবেন আপনার ক্লায়েন্টকে, যে আপনার হোস্টিং প্রোভাইডার যে ওনার সঙ্গে যোগাযোগ করেন, ঠিক আছে। যোগাযোগ করে তারপর ঠিক করেন। দেখেন এবার কিন্তু আমার এফটিপি অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়, হওয়ার পরে এখানে লক্ষ্য করেন যে রিমোট ডিরেক্টরি, এখানে যত ফোল্ডার আছে সবগুলো চলে আসছে। এখানে দেখেন ফাইল ম্যানেজারের সব ফাইলে কিন্তু আমি এখন অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। এখানে যদি পাবলিক HTML এ যাই, ঠিক আছে, যাওয়ার পরে আমি কি করব? এইখানে দেখেন অনেকগুলো যে আমার অরিজিনাল যে ফাইলগুলো ছিল ফাইল ম্যানেজারে পাবলিক HTML এ সব ফাইলগুলো চলে আসছে, ঠিক আছে। এখন চাইলেই আমি এখান থেকে প্লাগইন রিমুভ করে দিতে পারি, থিম আপলোড করে দিতে পারি, ঠিক আছে। তো এবার দেখবো কিভাবে এখানে আপলোড করে, তারপরে আমি wp config ফাইলটা এখান থেকে এডিট করতে যাচ্ছি। তো এইখানে কিন্তু wp config এ এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ভিউ বাই এডিটে যদি যাই, ঠিক আছে, এখানে লক্ষ্য করেন
এখানে আমার ওপেন উইথ নোটপ্যাড এখানে সেট করে দেওয়া আছে, নোটপ্যাড। ওকে, আলাদা কোনো সফটওয়্যার যদি সেট করে চান এখানে ডিফল্ট ভাবে যেখানে এডিট করলে ওই সফটওয়্যারে সরাসরি ওপেন হবে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, আমি যদি এখানে নোটপ্যাড প্লাস প্লাসটাকে আমি খুঁজি, এখানে নোটপ্যাড প্লাস প্লাস আছে, ঠিক আছে, এখানে আমি এটাকে দিলাম। ওকে, তাহলে এটা কি হবে, এবার সরাসরি এই ফাইলটা ওইখানে ওপেন হবে, কিন্তু হলো না, কুড নট বি ওপেনড। আচ্ছা ওকে, এটা হচ্ছে না, ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাসটা এখানে পাইলো না। আমি কি করব, এই ফাইলটাকে আমি এইখানে এনে ডেস্কটপে ছাড়িয়ে দিলাম, বা আপনি যেখানে এনে ছাড়েন না কেন, এটা কি হবে, তখন ডাউনলোড হয়ে যাবে ওই ফাইলটা। ওকে, এই যে ফাইলটা ডাউনলোড হয়ে গেল, তাই না? তারপর এই ফাইলটাকে ইচ্ছা মতো আপনার মডিফাই করা লাগে না এডিট করার লাগে, কি করার লাগে করে দেবেন, ঠিক আছে। আমি এখানে সবার প্রথমে আমি লিখে দিলাম, ওকে, দিস ফাইল ইজ মডিফাইড। ওকে, এতটুকু লাইন দিলাম, ঠিক আছে, অ্যাজ এ টেস্ট করার জন্য। আমি এটা সেভ করলাম, সেভ করে কি করব, আবার এই ফাইলটা এখানে আপলোড করে দিব, এখানে কপি করে এনে ছেড়ে দিলাম। ওকে, এখানে ওভাররাইট করতে বলছে, ঠিক আছে, আমি ওভাররাইট করে নিচ্ছি। ঠিক আছে, এই যে ফাইল ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেল। ওকে, এবার যদি আমরা কি করি, এটা টেস্ট করতে চাই, ঠিক আছে, ফাইল ম্যানেজারে আসলাম, আসার পরে একবার রিলোড দেই, ঠিক আছে, রিলোড দিলাম। পাবলিক HTML এ গিয়ে আমরা wp config ফাইলটা যদি এবার দেখি, ভিউ করলাম, ঠিক আছে, একটা লাইন সামনে অ্যাড করছিলাম, দিস ইজ মডিফাইড, ঠিক আছে, এই ফাইলটা কি চেঞ্জ হয়েছে? হয়েছে। কিন্তু তো অনেক সময় কি হয়, ক্লায়েন্টরা সি প্যানেল দিতে চায় না, ঠিক আছে, সি প্যানেল দিতে পার্সোনাল বিষয়, হ্যাঁ, এখানে তারা দিতে চায় না, বা অনেকে কি হয়, ইউজার ক্রিয়েট করতে পারে না ক্লায়েন্টরা, তখন কি করে তারা এই FTP অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেয়, ঠিক আছে। তো যখন ক্লায়েন্ট আপনাকে FTP অ্যাকাউন্ট অ্যাক্সেস দেবে, তখন ক্লায়েন্টকে অবশ্যই ভালোভাবে বুঝায় বলবেন যে সে যেন সঠিক ডিরেক্টরিতে আপনার অ্যাক্সেসটা দিয়ে দেয়। ওকে, এগুলো বোঝাই দিতে হয় ক্লায়েন্টকে, ক্লায়েন্টরা এগুলো অনেক সময় বোঝে না, FTP কি, বা হচ্ছে FTP অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্সেস, ফাইল অ্যাক্সেস চেঞ্জ করে দিতে হয়, ঠিক আছে, এগুলো অনেক সময় বোঝে না। ওকে, আমি দিলাম। মোটর ভাই মেড ফর্ম তো দুইটাই নিছেন না, একটা যে শুধু মেড ফর্ম আর একটা মেড ফর্ম প্রো। মেট্রো একটা নিয়ে আসে আমার এখানে। আপনার এখানে দুইটাই নেই আছে, শুধু মেড ফর্ম প্রোটা নিছেন, শুধু একটা দিয়ে কাজ হবে না, প্রথমে হচ্ছে দুইটাই লাগবে, নরমাল, তারপরে হচ্ছে পুরোটা নিতে হবে। ফ্রি যেটা আছে ওটাও নিতে হবে, প্লাস আচ্ছা, ঠিক আছে। পুরোটাও নিতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এডিট উইথ আমার হচ্ছে মেড ফর্মটা ইনস্টল হলো, তো মেড ফর্ম দিয়েও কাজ করা যায়। আপাতত আমি কি করব, মেড ফর্ম দিয়ে কাজ করব। মেড ফর্ম ইনস্টল করার পরে এখানে মেড ফর্ম অপশনটা আসবে, ঠিক আছে। আমাদের প্রিমিয়ামটা ইনস্টল করা নাই, যার কারণে এই আপগ্রেড টু প্রিমিয়াম অপশনটা আসছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি ফর্মসে যাই, ফর্মসে গিয়ে কি করতে পারি, আমি সরাসরি একটা ফর্ম ক্রিয়েট করতে পারি অ্যাড নিউ করে, বা চাইলে আপনারা কোন পেজের কোন একটা পেজে যদি একটা ফর্ম ক্রিয়েট করতে চান, ওইটা এলিমেন্টরের উইজেট ক্রিয়েট হয়ে গেছে মেড ফর্ম নামে একটা, ওইটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি এখানে অ্যাড নিউ করলাম, তো এখানে একটা ফর্মের নাম দেই, ঠিক আছে, আওয়ার ফার্স্ট মেড ফর্ম, ওকে, এটা দিলাম। এই অপশনগুলা নিয়ে একটু পরে আলোচনা করব, ঠিক আছে, এগুলা নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত একটা ফর্ম তৈরি করব। ওকে, এখানে কি করব, এডিট কন্টেন্ট করব, এলিমেন্টর দিয়ে এডিট, ঠিক আছে। তো এই ফর্মটা যেহেতু এলিমেন্টর দিয়ে তৈরি করতে হয়, তার মানে এর কাস্টমাইজেশন অনেক ইজি হবে, তাই না। এইখানে আমার কি করলাম, আমি নিউ ফর্ম যখন এডিট উইথ এলিমেন্টর করলাম, তো এই মেড ফর্মের উইজেট গুলো আসছে, ঠিক আছে, এগুলো মেড ফর্মের জন্য এই ফিল্ড গুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। কি কি, সাবমিট বাটন, টেক্সট, নাম্বার, নর্মাল যে ফিল্ড গুলো থাকে WP ফর্মসে, মোটামুটি এগুলাও এখানে পাবেন। ওকে, তো এবারে সেই ফর্ম ডিজাইন করবেন, তাই না, একটা ছোট্ট ফর্ম নিয়ে এভাবে ডিজাইন করে দেবেন। ওকে, আমি এখান থেকে হেডিং নিচ্ছি একটা ফার্স্ট। এখানে কিন্তু নর্মাল এলিমেন্টরের উইজেট গুলো সব কাজ করবে, ঠিক আছে। চাইলে যে কোনো উইজেট আপনি এখানে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এটাকে কি সেন্টার করতেছি। ওকে,
if you don't need us তো প্লিজ ডোন্ট কন্ট্যাক্ট। ওকে, আমি একটা নাম দিলাম, আমার টাইটেল দিলাম। তাহলে এবার কি করব, একটা ফর্ম তৈরি করব, তাই না? তো ফর্মের জন্য আমি কি করব, প্রথমে দুইটা ফার্স্ট নেম লাস্ট নেম নিব, ঠিক আছে? দুইটা নেব। ওকে, আমি একটা ফার্স্ট নিচ্ছি। এখানে কিন্তু সরাসরি চলে আসলো, এটাকে কিন্তু কলাম বানাইতে আর পারবো না। সো আমাদের কি করতে হবে, ইনার সেকশন নিতে হবে। আমরা কি করব, ইনার সেকশন করব। ইনার সেকশন নিচ্ছি। এখানে নেওয়ার পর আমি কি করব, এখানে টেক্সট ফিল্ডটাকে নিলাম। ওকে, আচ্ছা। তো এখানে লক্ষ্য করেন, এখানে যে টেক্সট টাইটেল লেভেলটা আছে, লেভেলটা আর হচ্ছে ইনপুট বক্সটা, এটা কিন্তু উপরে নিচে আছে, তাই না? এটাকে চাইলে আমরা লেফটে করে দিতে পারি। লেফটে করলে তখন এই যে টেক্সটটা লেফটে আসবে, এটা রাইটে চলে যাবে। তো খুব ইজিলি করতে পারতেছি, তাই না? এই সেকশন এই অপশনটা কিন্তু এই ফর্মসে নাই বা ডাব্লু ফর্মসেও নাই, ঠিক আছে? খুব ইজিলি করতে পারতেছি। তারপরে এখানে নেম ফিল্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রত্যেকটা ফিল্ডেরই, সেটা ডাব্লু ফর্মের ক্ষেত্রেই হোক বা যেখানেই হোক, এই নেম ফিল্ডটাকে চেঞ্জ করে আপনার এইটা কিসের জন্য ইউজ করছেন। যেমন আমি এটা মনে করেন যে ফার্স্ট নেম দিলাম, ঠিক আছে? এখানে ইউজ করবেন হচ্ছে ফার্স্ট নেম বা এফ নেম, একটা ইউনিক পরিচয় আর কি দেবেন। প্লেস হোল্ডারে আছে, এটা দেন বা তুলে দেন, কোনো বিষয় নয়। এই ফিল্ডটাকে যদি রিকোয়ার্ড করে দিতে চান, তাহলে এটা কি করবেন, রিকোয়ার্ড করে দেবেন, ঠিক আছে? রিকোয়ার্ড। আচ্ছা, রিকোয়ার্ড করলাম, করার পরে এখানে কিছু অপশন আছে, ভ্যালিডেশন টাইপ, মানে আপনি এখানে লিমিট করে দিতে পারেন কোন কোন ওয়ার্ডগুলো আপনি এখানে চাচ্ছেন। মানে এই ইনপুট বক্সে কেউ যদি সাবমিট করে, চাইলে এখানে শুধু ক্যারেক্টার লেন্থ দিতে পারেন, ওয়ার্ড লেন্থ দিতে পারেন, ঠিক আছে? একটা ওয়ার্ডের মিনিমাম লেন্থ দিতে পারেন, ম্যাক্সিমাম লেন্থ দিতে পারেন, ঠিক আছে? বা ক্যারেক্টার লেন্থ দিতে পারেন, ঠিক আছে? এই অপশনগুলো দিতে পারেন, এগুলো আমি দিচ্ছি না। ওকে, আচ্ছা। তারপরে এবার আসি, ফার্স্ট নেম নিলাম, সেম ভাবে কি নেব, একটা সেকেন্ড নেম নেব, সরি লাস্ট নেম। এটাও আমি লেফট করে দিচ্ছি, কারণ একটা লেফটে আছে, একটা টপে থাকলে সেটা তো ভালো দেখাবে না, আমি লেফটেই করে নিই। এটাকে কি দেবো, লাস্ট নেম দেব। এখানে নেম দিব হচ্ছে লাস্ট নেম। ওকে, প্লেস হোল্ডারটাকে আমি তুলে দিচ্ছি, তুলে দেওয়ার পরে সেটিং এ গিয়ে এটাকে রিকোয়ার্ড করে দিলাম। এগুলো আর কিছু আমি করতেছি না। ওকে, আচ্ছা আচ্ছা। এখানে আরেকটা জিনিস করতে হবে, মেবি এখানে লাস্ট নেম তো দিছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমার ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে? তারপরে কি দিতে হবে, আমি ইমেল দিব, ঠিক আছে? আমি এর নিচে একটা ইনার সেকশন নিয়ে দিই। ওকে, এই ইনার সেকশনটা নিলাম, এখান থেকে একটা কলাম রিমুভ করে দেই, ইমেলটা আমি পুরো ঘরেই নিব। ওকে, আমি এখানে ইমেল দিলাম। এটাকেও সেম পজিশন কি করব, লেফট করব। ওকে, এই যে ইমেল আসলো, ঠিক আছে? এখানে আমি শুধু ইমেল দিয়ে দিচ্ছি, এটাও রিকোয়ার্ড করে দিলাম, সরি রিকোয়ার্ড করে দিলাম। ওকে, আচ্ছা আচ্ছা। তারপরে এবার কি করব, এখানে আমরা ফোন নাম্বার দিতে পারি, তাই না? টেলিফোন দিলাম। আচ্ছা, ইমেলটা একটু বড় দেখা যায়, তাই না? আমি এখানে দুইটা কলম করলাম, বাম পাশে থাকবে ইমেল, ডান পাশে থাকবে নাম্বার। আমি এবার কি করবো, টেলিফোন নাম্বারটাকে, আচ্ছা এটাকে তো আগে রিমুভ করতে হবে, তাই না? এখানে দিলাম টেলিফোন। ওকে, এটা দিলাম লেফট, এখানে দিলাম কন্টাক্ট। প্লেস হোল্ডারটা তুলে দিলাম, এটা দরকার নেই। ওকে, আর এটাও কি করে দিলাম, রিকোয়ার্ড করে দিলাম। ওকে, জাস্ট এতটুকু। এটা একটু লোড নিতে সময় নিচ্ছে, লোকাল সার্ভার তো, যার কারণে এই সমস্যা হচ্ছে। ওকে, চলে আসছে, ঠিক আছে? তাহলে আমার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল কন্টাক্ট, তারপরে মনে করেন যে একটা টেক্সট এরিয়া নিচ্ছি, একটা ইনার সেকশন নিব। ওকে,
আচ্ছা, এটাও সিঙ্গেল কলাম বানিয়ে দিলাম, দিয়ে এখানে কি করব, টেক্সট এরিয়াটা নিব। এটা একটু উপরেই থাকে, এটা বামে দিলে হয়তো বা একটু খারাপ দেখা যেতে পারে, বা চাইলে বামেও দিতে পারেন, তখন এইরকম হবে। এইরকম বিষয়টা একটু খারাপই দেখা যায় এত বড় মেসেজের ক্ষেত্রে, যেহেতু পুরা হোয়াইট জুড়ে থাকবে। এখানে দিলাম হচ্ছে মেসেজ, ওকে, তুলে দিয়ে মেসেজ লিখলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে আমি একটা টেক্সট হলে দিলাম, প্লিজ ইনপুট হিয়ার ইয়োর মেসেজেস, ওকে, জাস্ট শুধু এটা দিলাম প্লেস হোল্ডার হিসেবে। এখন আমাদের এটা কি দিতে হবে, এখানে একটা সাবমিট বাটন দিতে হবে, তাই না? আমি এখানে একটা নিচে একটা বাটন দিয়ে নিচ্ছি, ওকে, এই যে বাটন দিলাম। আচ্ছা, এটা সাবমিট বাটন চলে আসলো। এটাকে এখন লেফটে করে নিতে চাইলে লেফটে হবে, রাইটে করে দিতে চাইলে রাইটে হবে, ফুল করে দিতে যে ফুল হোয়াইট হবে। আমি ফুল হোয়াইটটাই রাখি, কি বলেন? এটা আমি রাখতেছি, ওকে। তো এই আমাদের একটা কি হয়ে গেল, এটা ফর্ম হয়ে গেল, ওকে। আচ্ছা, এবার কি করব, এটাকে আমি আপডেট করে দিলাম। আচ্ছা, তাহলে কি হয়ে গেল, আমার এটা আপডেট হয়ে গেল, তাই না? তো আপডেট হওয়ার পরে আমার এখানে আর কাজ নেই, আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে ফিরি, ঠিক আছে। এক্সিট ড্যাশবোর্ড করলাম। আচ্ছা, আমাদের কিন্তু ড্যাশবোর্ডে চলে আসলো, ঠিক আছে। আমরা যদি মেড ফর্মস অপশনে যাই আবার, আচ্ছা, তো এই ফর্মটা জাস্ট তৈরি করলাম, এটা আমরা কোনো একটা পেজে ইউজ করতে যাচ্ছি, ঠিক আছে। এখানে লক্ষ্য করেন, এখানে শর্ট কোড আছে না, এই কোডটাকে আমি কি করলাম, কপি করলাম, ঠিক আছে। কপি করার পর আমি মনে করেন একটা কন্টাক্ট পেজ তৈরি করে ওই কন্টাক্ট পেজে এই ফর্মটাকে ইউজ করব, ঠিক আছে। আমার এখানে কিন্তু কোনো কন্টাক্ট পেজ নাই, ঠিক আছে। আমি এখানে একটা পেজ ক্রিয়েট করছি, যেখান থেকে শর্টকাটটা কপি করলাম, পাশে একটা অপশন ছিল যে এক্সপোর্ট টু সিএসভি, তার মানে এই কন্টাক্ট তথ্যগুলো কি এক্সেল ফাইলে জমা হবে? হ্যাঁ এই সার্ভারে? হ্যাঁ, সার্ভারেই থাকবে, চাইলে এক্সেলে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, তো এইটা আমি কি করলাম, এখানে ফুল ক্যানভাস করে দিলাম, মানে ফুল হোয়াইট করে দিলাম, ঠিক আছে। ফুল হোয়াইট করে দিলাম, ওকে। কন্ট্যাক্ট দিলাম, কিন্তু পাবলিশ বাটন এখন আসে না। আচ্ছা, আসছে, ওকে, আসুক। এখানে আমরা কি করব, এখানে আমরা শর্টকট নামে উইজেট আছে, ঠিক আছে। ওখানে আমরা একটা শর্টকট পাইছি না, মনে আছে? আমরা শর্টকটটা কিন্তু কপি করছি, ঠিক আছে। ওইটা এক ধরনের শর্টকট, তো ওইটাকে কি করব, আমি এখানে পেস্ট করে দিব শর্টকটটাকে, এই যে কোডটা পেস্ট করলাম, ওকে। করার পরে এটাকে যদি আমি আপডেট করি, অ্যাপ্লাই করলাম, এইখানে কিছু শো আছে, যে শো করছে, ঠিক আছে। দেখেন আমার ফর্মটা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। এখানে আমরা মার্জিন টপ দিয়ে কিছু উপর থেকে নিচে এবং নিচ থেকে, ওকে। তো আমার এই ফর্মটা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। এটাকে আমি কি করব, এটাকে আমি আপডেট করে দিলাম, ওকে। আচ্ছা, আসার পরে এবার আমরা আমাদের যদি ড্যাশবোর্ডে ফিরে যাই, ঠিক আছে, ড্যাশবোর্ডে আসলাম। ওকে, ড্যাশবোর্ডে আসার পরে আমরা একটা নিউ ট্যাব নিয়ে ওই ফর্মটাকে পূরণ করব, ঠিক আছে। wordpress/contact, ওকে।
আচ্ছা ওকে, তাহলে এই ফর্মটা কিন্তু আমার চলে আসলো। আমরা যে ফর্মটা তৈরি করলাম এই ফর্মটা আসলো, এখানে দিয়ে আমি সাবমিট করতেছি। ঠিক আছে, দিলাম একটা ইমেল। ওকে, আমি এখানে কিছু একটা দিলাম। ঠিক আছে, হাই, আই ডোন্ট নিড ইউ। ওকে, আচ্ছা দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এটাকে আমি সাবমিট করে দিলাম। ঠিক আছে, দেখেন ফন্টটার সুন্দর একটা ডিজাইন কিন্তু অলরেডি আমরা পাচ্ছি, তাই না? এটাকে ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো, এটা তো আপনারা জানেনই। তাহলে দেখেন এখানে একটা পপ আপ ছিল, থ্যাংক ইউ ফর মেসেজ। মেসেজটা কিন্তু চলে গেল, অনেক সুন্দর না বিষয়টা? এই মেসেজটা কিন্তু চলে গেছে আমার। এই মেসেজটা অ্যাকচুয়ালি পাবো কোথায় এখন? ঠিক আছে, পাবো হচ্ছে আমরা যদি মেড ফর্মসে যাই, আমাদের এখানে তো একটাই ফর্ম আছে, তাই না? এখানে কিন্তু একটা ফর্ম। ওকে, এইখানে আমি কি করব, এখানে এন্ট্রিজ নামে একটা অপশন আছে, এখানে লক্ষ্য করেন এই যে এন্ট্রিজ। ঠিক আছে, একটা এন্ট্রি হয়েছে, দ্যাট মিনস একজন একটা ফর্ম পূরণ করে সেটাকে সাবমিট করছে, এই জন্য এখানে এন্ট্রিজ 1 দেখাচ্ছে। ওকে, তো আমি যদি কি করি, এখানে এন্ট্রিজে যাই বা এখানে ক্লিক করি, তাহলে আমার এই ডাটাটা এখানে শো করবে। ওকে, এই যে এন্ট্রি 1। ঠিক আছে, এটাকে যদি আমরা ভিউ করি, কোন ফর্ম থেকে আসছে সেটাও আসছে। সব দেখাবে। হ্যাঁ, আমি এখানে যে যে ফিল্ড গুলা পূরণ করছি সব ফিল্ড গুলা দেখাচ্ছে এখানে, লক্ষ্য করেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কন্টাক্ট, মেসেজ। ওকে, তো সবগুলা দেখাইলো। ঠিক আছে, কোন ফর্ম থেকে আসছে, আমার ফার্স্ট মেড ফর্মটা হচ্ছে আমাদের ফর্মের নাম। ওকে, এন্ট্রির একটা আইডিও পাইছি আমরা। ঠিক আছে, এই হচ্ছে আপনার মনে করেন যে কিভাবে ইয়া করতে হয়, কি বলে মেড ফর্ম কিভাবে কাজ করে। ওকে, তো কন্টাক্ট পেজটাকে, এটা আপনারা জানেন, তো কন্টাক্ট পেজে আমি এডিট উইথ এলিমেন্টর করলাম। ভাইয়া একটা আমার জিজ্ঞেস না আছে, সেটা হচ্ছে যে ফর্মটা ডাটাগুলো পাওয়া গেল, এই ডাটাগুলোকেই আলাদা কোনো ফর্ম তৈরি করে, আমরা টেবিলে যেমন অপশন গ্রুপ তৈরি করছিলাম, যে এখানে অনেকগুলো ড্রপ ডাউনের মধ্যে মানে ভ্যালু আগে থেকে রেডি করা থাকে, এই তথ্যগুলো এই ড্রপ ডাউন ভ্যালু থেকে শো করানো সম্ভব? কোথায় করবো, এখানে মেড ফর্ম লিখে সার্চ করবো। ঠিক আছে, মেড ফর্ম। ওকে, মেড ফর্ম উইজেট আসলো। ওকে, এইটাকে টাইনে আনে আমি এখানে ড্র্যাগ ড্রপ করলাম। ঠিক আছে, করার পরে এখানে নো কন্টেন্ট ইজ অ্যাডেড। ওকে, এখানে অপশনটা আসছে। তারপর এখানে যদি এডিট ফর্মে ক্লিক করি, তো এখানে ফর্ম সিলেক্ট করার অপশন আসছে। ঠিক আছে, এখানে ডেমো ফর্মও আছে। ঠিক আছে, যে ডেমো আছে। ওকে, তো আমি এখান থেকে এদেরই একটা ডেমো নিচ্ছি। ঠিক আছে, এই ডেমোটা যদি নেই, এগুলো প্রো সার্ভিস, প্রো ফিচার। ওকে, বাই প্রো, বাই প্রো, বাই প্রো, এই যে বাই প্রো। আমি কি করব, এটার একটা ফ্রি এইটা নেই। ঠিক আছে, এইটাকে নিলাম। নেওয়ার পরে আমি এই ফর্মটাকে এডিট ফর্ম করি। ওকে, করলাম। রাখতেছি, এখানে আর কোনো চেঞ্জ করতেছি না। যদি আপনাদের স্টাইল চেঞ্জের প্রয়োজন হয়, স্টাইল কি করবেন, এখানে যে স্টাইলে যাওয়ার পর এখানে লক্ষ্য করবেন সব ধরনের স্টাইল আছে। ইনপুটের জন্য স্টাইল আছে, এই যে দেখেন লেভেলের জন্য স্টাইল আছে, এই লেভেল। ওকে, তারপর ইনপুট গেল, প্লেস হোল্ডার যে টেক্সটটা থাকে এটার জন্য স্টাইল আছে। ওকে, হেল্প টেক্সট বলতে এই নিচের এই টেক্সটটা, ঠিক আছে, এটার জন্য আপনার স্টাইল আছে। ওকে, তো এইগুলো করে নিন। ঠিক আছে, তারপরে অ্যাট্রিবিউটসে যদি আসি, ঠিক আছে, এটা অ্যাট্রিবিউটস তো এলিমেন্টাল, তাই না? এখানে আর কোনো অপশন নেই। ঠিক আছে, জাস্ট এতটুকু আমি কি করলাম, ফর্মটাকে আপডেট করে দিলাম, জাস্ট ফর্মটা আপডেট হয়ে গেল। ঠিক আছে, ফর্মটা এখানে চলে আসবে আশা করি। ভাই এই ক্ষেত্রে তো আমাদের আর ওই শর্টকাট উইজার্ডের দরকার নেই। না, এই ক্ষেত্রে আর শর্টকাট লাগবে না। ঠিক আছে, ওইখানে আলাদা করে ফর্ম যদি ক্রিয়েট করেন, তাহলে ওইটা পেজে শো করাতে গেলে শর্টকাট ইউজ করতে হবে। আর যদি আপনারা সরাসরি এখান থেকে ফর্ম ক্রিয়েট করেন, তাহলে এখান থেকে সরাসরি করলেই হয়ে যাবে, আপনারা শর্টকাট লাগবে না। ওকে,
আমি এটাকে আপডেট করে দিলাম। আচ্ছা, জাস্ট ফর্মটা আমার আপডেট হয়ে গেল। এবার আমি কি করব, আমার ব্রাউজারে যদি রিলোড দিই আমাদের এই ফর্মটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমাদের এই ফর্মটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, এই যে ফর্ম। তো আমরা যদি করি, আমরা হচ্ছে এখানে দিয়ে আমরা যদি পূরণ করে দেই, ঠিক আছে, দিলাম ডেট অফ বার্থ। এখানে ফর্ম ডেট অফ বার্থের যে পপ আপ চলে আসছে। ঠিক আছে, এখানে 199 দিলাম। ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম। ইমেল, রেস, হোয়াইট, ব্ল্যাক, ডিক্লাইন টু অ্যান্সার, ফোন দিলাম। বাবা তুমি দিলাম। ওকে, ইমেল দিলাম, এদেরটাই কপি করে দিচ্ছি। ওকে, এক্সাম্পল। এইখানে ড্রপ ডাউনে এই কয়েকটা কান্ট্রির নামই দেওয়া আছে, তো এটা হচ্ছে প্রবলেম। আমি মনে করেন দিলাম একটা কিছু, পেমেন্টে দিলাম মনে করেন যে ক্রেডিট কার্ড দিয়ে অ্যাপ্লাই করলাম। ওকে, আচ্ছা ভাই, ওখানে একটা ড্রপ ডাউন দেখলাম, ওখানে ইন্সপেক্ট করলে দেখা যায় না ওরা কি ব্যবহার করছে। হ্যাঁ, ইন্সপেক্ট করেন, সব দেখতে পারবেন। তো আমার ফর্মটা কিন্তু সাবমিট হয়েছে, বুঝছেন, ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, আমরা আমাদের যদি পেজে যে আসি, পেজে যে আসার পর ফর্মসে আসি। ঠিক আছে, এখানে ফর্মস। ওকে, ওকে, তাহলে দেখেন এখানে আমার দুইটা ফর্ম চলে আসলো, তাই না? এটা তো আমাদের আগের ফর্ম ছিল, এটা হচ্ছে পরের ফর্ম। এখানেও একটা এন্ট্রি হয়েছে ডাটা। ওকে, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এর ডিটেলস আমি পাবো। এই যে এই নো টাইটেল না, তো এই যে আমি যে ডিটেলস গুলা দিলাম সেগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, তো এবার আসি, আরো কাজ আছে। ফর্ম ক্রিয়েট করা নিয়ে কারো তো কোনো প্রবলেম নেই, তাই না? আচ্ছা, তাহলে ফর্মে আসার পর ফর্মটা যখন ইউজার একজন সাবমিট করবে, ফর্মে সাবমিট করার সময় আদৌ কিছু হবে কিনা বা কিছু করতে চাচ্ছেন কিনা, এটা করার জন্য, এই বিহেভিয়ারটা চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, এখানে সরাসরি ফর্মে এসে এটাকে এডিট করবেন। ঠিক আছে, করার পর এখানে লক্ষ্য করবেন যে এই ফর্মের টাইটেলটা হচ্ছে এইটা। ওকে, এটা একটু লোড হোক। টাইটেল এটা চেঞ্জ করে নিয়েন। ইমেল যদি সেন্ড হয়, মানে ওনার ওখানে যদি সাকসেসফুলি সাবমিট হয়, তাহলে কি মেসেজ দেখাবে সেটা এটা। লগ ইন রিকোয়ার্ড রাখবেন কিনা, মানে লগ ইন ছাড়া এই ফর্ম সাবমিট করতে পারবে না। ওকে, যদি চান তাহলে ইয়েস করলেই হবে। ক্যাপচার ব্রাউজার ডাটা, মানে ওনার হচ্ছে ব্রাউজারের আইপি অ্যাড্রেস, ঠিক আছে, ব্রাউজারের নাম, এগুলাও এই ফর্মের মাধ্যমে চলে আসবে এন্ট্রিতে। ওকে, এটা দিতে চাইলে ইয়েস করে দিতে পারেন। হাইড ফর্ম আফটার সাবমিশন, এটা যদি মনে করেন যে সাবমিট করার পর ফর্মটা যেন হাইড হয়ে যায়, এটা দেখাতে চাইলে এটা করলেই হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেভ সাবমিটেড ডাটা ফর্ম ডাটা টু ডাটাবেস। এখানে আমাদের যে এন্ট্রিতে ডাটাগুলো দেখতেছি, এর অর্থটা হচ্ছে আমাদের যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু ডাটাবেসে সেভ হচ্ছে। ওকে, আপনি যদি লিমিট এন্ট্রি, মানে আপনি টোটাল চাচ্ছেন যে 50টা, এখন ফর্মটা ছাড়লাম, এর 50 জন অ্যাপ্লাই করতে পারবে, তাহলে এখানে লিমিট করে দিতে পারেন। ঠিক আছে, এইরকম কিছু একটা। ওকে, তারপরে ফর্ম ভিউজ। ওকে, ফর্ম কয়জন ভিউ করলো এটা যদি শো করাতে চান তাহলে এখানে আসবে। ওকে,
তারপরে এগুলো অপশন আছে। তারপরে ফর্ম সাবমিট করার পরে আপনি চাচ্ছেন ওই কোনো একটা পেজে চলে যান, ঠিক আছে, তাহলে এখানে দিতে পারেন। ওকে, আমি যেমন মনে করেন আপাতত কিছু দিচ্ছি না। ওকে, এই হলো জেনারেল সেটিং গুলা। এবার এসে কনফার্মেশন। ওকে, তো কনফার্মেশন মেইল টু ইউজার, ঠিক আছে। তো এখানে মাথায় রাখতে হবে আপনি যে ফর্মটা ইউজ করেছেন সেখানে যেন ইউজারের একটা ইমেল ফিল্ড থাকে অবশ্যই। তাহলে কি হবে, উনি সাবমিট করার পর ওনার ওই ফর্মের যে ডাটাগুলা ওটা ওনার ইমেলে একবার চলে যাবে। ওকে, ওনার ইমেলেও চলে যাবে। ইউজার, হ্যাঁ, দ্য ফর্ম মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ইমেল উইজেট, ঠিক আছে, অবশ্যই একটা ইমেল ফিল্ড থাকতে হবে। এটা যদি ক্লিক করি তাহলে এটা এরকম হয়ে যাবে। তো ইমেল যে চলে যাবে, ইমেল লেখার তো কিছু নিয়ম আছে, সাবজেক্ট থাকে, কোথা থেকে যাবে আপনার। আমি এখানে কি করব, সাবজেক্ট দিব নিউ ফর্ম সাবমিটেড, আচ্ছা ওকে, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে, ইউজারের কাছে যাবে তো ওয়েবসাইট দিলাম এই জন্য। ওকে, তো আমার এখান থেকে যে ফর্মটা সাবমিট হলো, সাবমিট হওয়ার পরে এখানে তো কোনো ইমেল নাই, তাই না, এখানে অবশ্যই একটা ইমেল লাগবে, ইমেল অ্যাক্সেস লাগবে। ওকে, এই ইমেল থেকে তার ইমেলে চলে যাবে, অবশ্যই ইমেল থেকে ইমেলই ট্রান্সফার করতে হবে, তাই না। আমি যদি একটা মেইল পাঠাইতে চাই, ওনার যে ফর্মটা সাবমিট করলো ওনার ইমেলে যদি যায়, ঠিক আছে, অবশ্যই আমাকে কোনো একটা মেইল থেকে ওই মেলে যাওয়াইতে হবে, সেই মেইলটা এখানে দিতে হবে। ওকে, এটা হলো রিয়েল সার্ভার হলে এটা কাজ করতো, লোকাল সার্ভারে কাজ করে, কিন্তু আপনাদের সেটা আমি দেখাই নাই। ওকে, এই সেটআপটা করতে হয়, ঠিক আছে। তারপরে ইমেল সে যদি রিপ্লাই করতে চায় তাহলে কোন ইমেলে যাবে, ঠিক আছে, সেই ইমেলে এটা দিতে পারেন। তারপরে থ্যাংক ইউ মেসেজ একটা দিতে পারেন, ঠিক আছে, দেওয়ার পরে এটাকে সেভ করে দেন। ওকে, তার এটা হচ্ছে কনফার্মেশন ইমেল চলে যাবে ওনার কাছে। তারপরে এবার আসি নোটিফিকেশন। তাহলে এখানে লক্ষ্য করেন নোটিফিকেশন, তো আপনি যদি কেউ একজন ফর্ম সাবমিট করছে, আপনি চাচ্ছেন যে সেটা যেন আমার ইমেলে আসে যে একজন ফর্ম সাবমিট করছে, ঠিক আছে, তাহলে এটাকে ইয়েস করে দিলেই হবে। সেম ভাবে এই ফর্মটা পূরণ করতে হবে, ঠিক আছে। তো মাল্টিপল যদি চান যে আপনার ওয়েবসাইটে দুইটা ইমেল আছে, দুইটা ইমেলেই যেন মেল চলে যায়, তাহলে এটাও করতে পারেন, কমা দিয়ে ভিন্ন ভিন্ন। সেম ভাবে এই ইমেল ফর্ম, ঠিক আছে, ইমেল রিপ্লাই টু, এগুলো অ্যাড করে দেওয়া যেতে পারে। ওকে, তারপরে এবার আসি ইন্টিগ্রেশন। তো মেইল চিম্প কি, তারপরে স্ল্যাকটা নিয়ে আমি খুব বেশি ধারণা নাই, আমরা মেইল চিম্প নিয়ে আলোচনা করব, স্ল্যাক সম্পর্কে হালকা ধারণা দিব, ঠিক আছে। মেইল চিম্প নিয়ে আমরা আলোচনা করব, তখন মেইল চিম্প কি জানতে পারবো, আপাতত এটাই পর্যন্তই। ওকে, এই হচ্ছে ফর্মের যে এডিট অপশনটা আছে, এডিট অপশনের ফর্মের যে সেটিং গুলো আছে এগুলা। ওকে, এটা সেভ করলাম, ঠিক আছে, কিন্তু সেভ হয়ে গেল, জাস্ট শুধু এই ফর্মগুলোর এডিট গুলা ছিল। ওকে, তো এই পর্যন্ত এগুলো তো বুঝতে পারছেন আসলে কোন ফিল্ডটা কেন ইউজ করা হয়, তাই না। ফর্ম প্রোটাকে ইনস্টল করলাম, ঠিক আছে, করার পরে এবার আমরা একটা নতুন ফর্ম নিয়ে দেখবো। এখন মেড ফর্ম প্রো এর সুবিধাটা কি কি আসে, এইগুলো যেই রকম ছিল সেরকমই থাক। এবার আমরা কি করব, এডিট কন্টেন্ট করব। ফর্ম যে প্রোটাকে ইনস্টল করলাম, ঠিক আছে, তো এই মেড ফর্ম প্রো ইনস্টল করলে মেড ফর্ম প্রো এর উইজেট গুলো চলে আসবে, যে অনেকগুলো উইজেট আছে এগুলো চলে আসবে, ঠিক আছে। তো উইজেট আসবে প্লাস আরো এখানে মনে করেন যে আমি যদি একটা ফর্ম নেই, ঠিক আছে, একটা ফর্ম নেই, এখানে আমরা কি নেব, একটা হেডিং নেব। ফর্ম প্রো, উই আর প্রো নাকি, আচ্ছা। তো এখানে কি করব, আমরা ইনার সেকশন নিয়ে করতে পারি। আমি ইনার সেকশন না নেই, ঠিক আছে, আমি ডিরেক্ট নিচ্ছি, কারণ অত ডিটেলস দেখানোর সময় নেই। ওকে, আমি জাস্ট শুধু এখানে টেক্সট বক্স নিচ্ছি। তো এখানে লক্ষ্য করবেন এখানে কিছু এই এলিমেন্টর প্রো মেড ফর্ম প্রোটা ইনস্টল করার কারণে এখানে কন্ডিশনাল লজিক তৈরি হয়ে গেছে, ঠিক আছে, কন্ডিশনাল লজিক নামে একটা স্টেটমেন্ট আসছে। তো এটার ইউজ আমরা দেখবো এবার। ওকে, আমি ফর্মটাকে এই অবস্থায় রাখতেছি। আমি এখানে কি দেবো, আমি এখানে একটু চেঞ্জ করি, এখানে নাম দিচ্ছি হচ্ছে নেম, এখানে দিব হচ্ছে নেম। ওকে, টেক্সটটাকে তুলে দিলাম, সেটিং এ গিয়ে এটাকে বললাম রিকোয়ার্ড। ওকে, জাস্ট এতটুকু, আর কিছু দিচ্ছি না। তারপরে এইখানে কোনো অপশন নাই। অ্যাডভান্সে যদি আসি,
অ্যাডভান্সে কোনো অপশন নেই। ওকে, জাস্ট একটা নেম ফিল্ড নিলাম। তারপরে এবার আসি আর কি কি নেওয়া যায় বলেন তো। নিতে পারি হচ্ছে নেম, ক্যালকুলেশন ফিল একটা আছে, ক্যালকুলেশন নেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে নিচ্ছি। এখানে কি করবো, আমরা ডেট নিলাম, ঠিক আছে। এখানে বলে দিলাম যে বিওডি। ওকে, আচ্ছা তাহলে ডেট এটা থাকলো, সেটিং থাকলো। ওকে, তো এই সেটিং এ আসার পর এখানে লক্ষ্য করেন অনেকগুলো সেটিং আছে, এটাকে রিকোয়ার্ড করে দিলাম। ওকে, রিকোয়ার্ড করার পর মিনিমাম ডেট ম্যাক্সিমাম ডেট সেট করে দেয়া যাবে, ঠিক আছে। তারপর এখানে রেঞ্জ ডেট ইনপুট একটা রেঞ্জ তৈরি হবে, মানে এই ডেটার মধ্যেই আপনি হচ্ছে এখানে সিলেক্ট করতে পারবেন ইয়ার ইনপুট দিতে চান কিনা, মান্থ ইনপুট দিতে চান কিনা, তারপরে ডেট দিতে চান কিনা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে লোকালাইজেশন, কোনো লোকালি কোনো ফন্ট ইউজ করতে যাচ্ছেন কিনা, ঠিক আছে। ওয়ান টু ইনপুট টাইম উইথ ইট, মানে অ্যাট এ টাইমে যখন সিলেক্ট করলে আমাদের ফর্মে ডেট দেওয়ার একটা পপ আপ আসে, ওটাও দিতে পারেন, প্লাস হচ্ছে ওখানে ইনপুট দেওয়ার অপশনও থাকতে পারে, দুইটাই থাকতে পারে। ওকে, কন্ডিশনাল লজিক জিনিসটা একটু পরে আসি। ওকে, তাহলে বার্থ অফ ডেট দিলাম, তারপরে এখানে ওইটা কি বলে ক্যালকুলেশন দেওয়ার আগে আরো কিছু ফিল্ড দিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি চেক বক্স দিচ্ছি, ঠিক আছে, রেডিও বাটন দিচ্ছি না, আমরা এখানে একটা ড্রপ ডাউন ইউজ করব, সিলেক্ট। ড্রপ ডাউনটা হচ্ছে আমাদের এখান থেকে কি হবে, সিলেক্ট হবে। ওকে, এই যে সিলেক্ট, এখানে দিলাম অ্যাপ্লাই অ্যাজ। ওকে, ওকে, এটা রিকোয়ার্ড দিলাম। দেওয়ার পরে ড্রপ ডাউন লিস্টে আমি এখানে দুইটা রাখবো, ঠিক আছে। এখানে দিলাম মনে করেন যে স্টুডেন্ট, আর একটা দিলাম হচ্ছে টিচার। ওকে, তো আমরা এখানে সিলেক্ট অ্যাজ ডিফল্ট দিলাম হচ্ছে এটা। ওকে, ওকে, দেওয়া হয়ে গেল। সেটিং এ গিয়ে এটাকেও রিকোয়ার্ড করে দিলাম, এটা অবশ্যই লাগবে। ওকে, আচ্ছা, দেওয়ার পরে এবার আমরা কি করব, যদি সেই স্টুডেন্ট হয় স্টুডেন্টের জন্য কিছু আলাদা এক্সট্রা ফিল্ড থাকবে, ঠিক আছে। তো কি কি ফিল্ড, আমরা এখানে একটা ইনার সেকশন নেই, এর নিচে নিয়ে এইখানে একটা হেডিং নেই, এখানে দিলাম অ্যাপ্লাই অ্যাজ স্টুডেন্ট। ওকে, জাস্ট এতটুকু দিলাম, আর কিছু না। ওকে, এইখানে আমরা কি করতে পারি, স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট নেম দিলাম, সরি এখানে দিলাম ইনস্টিটিউট নেম। এটাকে দিলাম হচ্ছে রিকোয়ার্ড। ওকে, আচ্ছা, তারপরে এখানে দিলাম হচ্ছে টাইম দিলাম। এখানে দিলাম হচ্ছে ডেট, ডেট মিনস হচ্ছে টুডে ডেট দিলাম। দেওয়ার পরে ওইটাকে কি করব, রিকোয়ার্ড করলাম। ওকে, আমি এটা টাইম নিছি। আচ্ছা, ওকে, মনে করেন কিছু একটা থাকলেই হয়েছে, ঠিক আছে। স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই দিলাম। ওকে, আচ্ছা, তো এইখানে কি করব, এইখানে যদি আমরা কন্ডিশনে আসি, ঠিক আছে, কন্ডিশন লজিক দিলাম। এন্ড এবং অর,
এগুলা সম্পর্কে ধারণা আছে কারো? এন্ড কি আর অর কি? এন্ড হচ্ছে দুটোর মধ্যে তুলনা করলেন না, দুইটার মধ্যে না, এটা হচ্ছে আপনারা যারা হচ্ছে আইসিডি পড়ে আসছেন তারা জানেন। এন্ড গেট অর গেট পড়ে আসছিলেন কি? জি ভাই, যে ভাই একটা গুণের কাজ করবে, একটা যোগের কাজ করবে। হ্যাঁ, মনে করেন দুইটা হাই হলে হাই এবং একটা যদি জিরো হয় তাহলে ইনপুট জিরো হবে, এরকম থাকে। এন্ড অর নট গেট যদি কি হয় কন্ডিশন, দুইটা কন্ডিশন সেম হয় সেক্ষেত্রে ফলাফল হবে সেম, ঠিক আছে? আর যদি ফলস হয় ফল, সেক্ষেত্রে কোনটার ক্ষেত্রে? যদি এন্ড হয়, ঠিক আছে? আর যদি অর হয় তাহলে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই হয়েছে, ঠিক আছে? আমি মনে করেন যে অর একটা দিলাম, বিষয়টা যে কন্ডিশনাল লজিক, মানে কোন কন্ডিশন যে জিনিসটা আসছে ওই জিনিসটার কাজ হচ্ছে এটা, ঠিক আছে? মনে করেন এখান থেকে কোনো একটা ইনপুট নিলেন, ওই ইনপুটের জন্য ওই ফিল্ডগুলো শো করবে, এই যে শো করবে, এগুলো হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? এই যে এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন।